রাত পোহালে বাঙালিদের মুঠো ফোনে পিঁপড়ে ধরবে। এই ডিজিটাল যুগে পয়লা বৈশাখে বাঙালির খাওয়া দাওয়া এক থাকলেও শুভেচ্ছা বিনিময়টা হয়ে গেছে সম্পূর্ণ ডিজিটাল। তাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে নববর্ষের স্টিকারে রসগোল্লা, জিলেপি, দইয়ের গন্ধ পায় পিঁপড়ের দল। তবে পুরনো বছরের সাথে শুধু ক্যালেন্ডার কিংবা পঞ্জিকাই নয়, বিদায় নেয় এমন বহু স্মৃতি যা হয়তো আমরা মনে রাখতে চাই না। গেল বছরের সব দুঃখ, কষ্ট, বেদনাকে ভুলে নতুন সূর্যোদয়ের সাথে নতুন বছরকে বরণ করে নিই আমরা। আজ রাতেই মহাকালের আবর্তে বিলীন হয়ে যাচ্ছে 1430 সন। রাত পোহালে আমরা স্বাগত জানাবো 1431 বাংলাকে। নতুন বছর মানেই নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। তবে নতুন বছরের ভাবনা সবার কাছে কি এক হয়? পয়লা বৈশাখ মানেই বাঙালির চিংড়ি, ইলিশ, দই, রসগোল্লা, পাশাপাশি পরিবার প্রিয়জনদের সাথে শুভেচ্ছা বিনিময়। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। নববর্ষ মানেই হালখাতা। তবে কালের বিবর্তনে বাংলার বিভিন্ন প্রান্তের সাথে আমাদের রাজ্যেও নববর্ষের ধরন অনেকটাই পাল্টে গেছে। তাই পাল্টে যাওয়া বর্ষবরণের নানান দিক নিয়ে আমাদের একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ আমার সাথে ভার্চুয়ালি জুড়ে গেছেন রাজ্যের তিনজন তরুণ শিল্পী। রয়েছেন বাচিক ও সঙ্গীত শিল্পী অম্বালিকা ভট্টাচার্যী, রয়েছেন বাচিক শিল্পী সপ্তদ্বীপ ঘোষ বণিক এবং আরো একজন শিল্পী বংশীবাদক অনিকেত দাস। তোমাদের তিনজনকেই স্বাগত আমাদের আজকের নববর্ষের এই বিশেষ অনুষ্ঠানে। অম্বালিকা, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অম্বালিকা, বাংলা নববর্ষ তোমার কাছে কিভাবে গুরুত্বপূর্ণ? দাদা, প্রশ্নটা আরেকবার যদি করো। বাংলা নববর্ষ তোমার কাছে কিভাবে গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়? আচ্ছা, আমরা যেহেতু সবাই বাঙালি, তো সেই ক্ষেত্রে বাংলা নববর্ষ আমাদের সবার জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং আমরা দেখি সবসময় ইংরেজি নববর্ষ পালন হয় এবং বাংলা নববর্ষ অবশ্যই পালন হয়। আর বাংলা নববর্ষর গুরুত্ব বলতে গেলে বলতে হয় আমাদের যে ভিত, অথবা আমরা যে বলি আমাদের শেকড়, সেখান থেকেই কিন্তু বাংলা নববর্ষ, অর্থাৎ আমরা তো বাঙালি এবং বাঙালির কাছে বাংলা নববর্ষের একটা বিশাল ভূমিকা রয়েছে। সেই আজকে চৈত্রের শেষ দিন এবং কাল সকালে ব্যবসায়ী যারা আছেন তারা হালখাতা করবেন, দোকানপাট পুজো করবেন, তারপর ব্যবসা বাণিজ্য শুরু করবেন এবং আমাদের মধ্যে এই বিশ্বাসটাও থাকে যে বছরের প্রথম দিন যা যা করা হয় সারা বছর ব্যাপী তা তা হয় আমাদের সঙ্গে। বছরের প্রথম দিন যাদের সঙ্গে দেখা হয় তাদের সঙ্গে সারা বছর দেখা হয়। এইসব কিছু কিছু বিশ্বাস আমাদের মধ্যে আছে এবং সেই বিশ্বাসগুলো নিয়েই একজন বাঙালি তার বাংলা নতুন বছরকে শুরু করে। একদম, খুব সুন্দর। আসবো তোমার কাছে আবার ফিরে। সপ্তদ্বীপ রয়েছে আমাদের সঙ্গে। সপ্তদ্বীপ, শুনতে পাচ্ছ তুমি আমাকে? সপ্তদ্বীপ ঘোষ বণিক রাজ্যের একজন তরুণ শিল্পী, বাচিক শিল্পী। সপ্তদ্বীপ, তুমি যদি শুনতে পাও, তোমার কাছে একই প্রশ্ন রাখবো। তোমার কাছে কিভাবে গুরুত্বপূর্ণ এই বাংলা নববর্ষ? আসলে আমরা যত দিন যাচ্ছে, মানে যত সময় যাচ্ছে, তার আমরা আস্তে 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 আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সভ্যতা, তার থেকে দূরে চলে যাচ্ছি। দূরে গিয়ে আমরা না যে পাশ্চাত্য সভ্যতা আছে সেই সভ্যতাকে আমরা গ্রহণ করে নিয়েছে, মানে আমাদের মনে হয় যে সেটাই আসল। এটার একটা উদাহরণ যদি দেই, যেমন আজকের দিনে যে ছোট বাচ্চারা, শিশুরা রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করো যে বলতো বছরের নামগুলো, বছরের যে মাসগুলো রয়েছে তার নাম বলো। তারা বলবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, একদম, নভেম্বর, ডিসেম্বর। কিন্তু বাংলার যে মাসগুলো নাকি জানি, প্রশ্নটা এইখানে
গুরুত্বপূর্ণ আমার আসলে এর জন্যই, কারণ এই দিনগুলো ফিরে আসলেই হয়তো একটা দিনের জন্য বাচ্চারা শুনে যে কততম বঙ্গাব্দ চলছে, কত গেছে, কত এসেছে। এই দিনটাই হয়তো বাচ্চাদের কানে একবার যায়, যেমন 1430 গেছে, 1431 আসছে। হয়তো সেদিনই ওরা, যেমন আমার ক্ষেত্রে এমন হয়েছে, এই এমনই এক নববর্ষে আমি মাকে জিজ্ঞেস করলাম, নববর্ষ মানে আমরা তো নিউ ইয়ার কিছুদিন আগে পালন করলাম, আবার নববর্ষ কি? বললো যে না না না, আমাদের বঙ্গাব্দ রয়েছে, এই খ্রিস্টাব্দের সঙ্গে বঙ্গাব্দ রয়েছে, এবং বঙ্গাব্দ যখন একটা শেষ হয় আরেকটা পরে, তখন সেদিন আমাদের বাংলা নববর্ষ হয়। তখন আমরা জিজ্ঞেস করলাম যে আচ্ছা মা, কত বঙ্গাব্দ চলছে? 2012? মা বললো না না, এততম বঙ্গাব্দ চলছে। আমি আসলে সেই গুণে আমি বঙ্গাব্দটা করতে পারছি না, ভুলে গেছি। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তো এর জন্য আমি মনে করি যে এই দিনগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। হয়তো সেদিন আমরা হয়তো কিছু খাবার খাই যেগুলো হয়তো অন্যদিন খাওয়া হয় না। সেদিন আমরা কিছু শব্দ উচ্চারণ করি যেগুলো হয়তো আমরা প্রতিদিন উচ্চারণ করি না। সেই দিনটাকে আমরা যেভাবে পালন করি, হয়তো প্রতিটা দিন আমরা সেভাবে পালন করি না। তাই আমি মনে করি সেই নববর্ষের একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। একদম খুব সুন্দর বললে তুমি সপ্তদ্বীপ। আসবো তোমার কাছে আরো একবার। অনিকেত রয়েছে আমাদের সঙ্গে, একদম তরুণ প্রজন্ম, ছোট্ট এখনো, এই তিনজনের মধ্যে ছোট অনিকেত। অনিকেত, তুমি যদি শুনতে পাও আমার কথা, একই প্রশ্ন তোমার কাছেও রাখবো। তোমার কাছে কিভাবে গুরুত্বপূর্ণ এই নববর্ষ বলে তুমি মনে করো? আমি ওদের কথার মতামতই আছি। আর একটা জিনিস অ্যাড করতে যাব, যে জিনিসটা হচ্ছে যে নতুন বর্ষ যে জিনিসটা হলো, সে আমরা মনে করি যে আমরা নতুন কাপড় পরবো, বাড়ি ঘরে ভালো মন্দ আমরা রান্না করব, এবং সব গুরুজনদেরকে আমরা প্রণাম করব, আশীর্বাদ নিয়ে আমরা দিনটা শুরু করব। তো আমি ছোটবেলা থেকেই সেই জিনিসটি পালন করে আসছি, যে দিনটা যখন শুরু হবে তখন যে সব গুরুজনদের আমি প্রণাম করি এবং সবার থেকে আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। তো আমি সবাইকেই আমি বলবো যে সবার গুরুজনদের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করার জন্য। এবং ওকে, খুব সুন্দর। আসবো অনিকেত, তোমার কাছেও আসবো আবার। দর্শক বন্ধুরা, আমরা যখন নববর্ষ পালনের কথা বলি, বাংলা নববর্ষ কথা, খুব সুন্দরভাবে সপ্তদ্বীপ একটা জায়গায় উল্লেখ করছিল যে যেমন খ্রিস্টাব্দ তেমনি আমাদের সাল শুরু হয়, আমাদের অর্থাৎ বাঙালিদের সাল শুরু হয় বঙ্গাব্দ, অর্থাৎ এই যে 1430 বাংলার আজ শেষ রাত। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমি শুরুতে যেটা বলছিলাম যে মুঠোফোনে পিঁপড়ে ধরবে, আসলে আজকাল এই যে ডিজিটাল যুগে শুভেচ্ছা বিনিময়টা ওই একটা স্টিকার পাঠিয়ে দেওয়া, ফরওয়ার্ড করে দেওয়াটাই দাঁড়িয়েছে। একটা সময় কিন্তু সেরকম ছিল না। মুঠোফোন যখন প্রথম এসছে তখনও কিন্তু মানুষ ফোন করত, যখন এক একটা ফোনের পেছনে পয়সা খরচ হতো তখন কিন্তু মানুষ ফোন করতো একে অপরকে, তার আগে তো সাক্ষাতে যেতেন। এখন তারপর আস্তে আস্তে দিন দিন সেটা একটা স্টিকারে দাঁড়িয়েছে, এবং সেই স্টিকারটা কয়েক হাজার বার ফরওয়ার্ড হতে হতে এসে আমার মুঠোফোনে এসে জমে। অনেকেই সেটা খুলেও দেখেন না হয়তো। এখন ডিজিটাল মাধ্যমে এভাবে যখন আমরা বাংলা নববর্ষের শুভেচ্ছা আদান প্রদান করি, আমরা অনেকেই ভুলে যাই যে আমাদের নববর্ষ কিন্তু মাঝরাতে শুরু হয় না, আমাদের নববর্ষ শুরু হয় সূর্যোদয়ের সাথে। মানে বাংলার দিন শুরু হয় সূর্যোদয়ের সাথে। যেমনটা ইংরেজির দিন মাঝরাতে শুরু হয়, রাত 12টা বাজলে একটা দিন শেষ, 12টা একে নতুন দিনের শুরু, ঠিক তেমনি আমাদের সূর্যোদয়ের সাথে শুরু হয়। অম্বালিকা, আবার তোমার কাছে আসবো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে। অবশ্যই তোমরা আগামীকাল যে নববর্ষ কিভাবে পালন করার প্ল্যান করছো, কারণ আজকাল সবকিছু প্ল্যান ওয়াইজ হয়, এবং তোমাদের প্রজন্মে, বিশেষ করে তরুণ প্রজন্ম আজকাল খুব সুন্দরভাবে। দুঃখিত, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। ওকে, অম্বালিকা, আমি যেটা বলছিলাম যে আজকাল তো তরুণ প্রজন্ম খুব সুন্দরভাবে প্ল্যান করে, আগে থেকে পরিকল্পনা করে এক একটি পার্বণ পালন করে, সেটা নিউ ইয়ার হোক, সেটা হোলি হোক, কিংবা নববর্ষ হোক। তো তোমাদের কি প্ল্যান আছে তা আমি এক এক করে জানবো, কিন্তু তার আগে যেহেতু অম্বালিকাকে পেয়েছি, যেহেতু সপ্তদ্বীপ এবং অনিকেতকে পেয়েছি, অম্বালিকার কণ্ঠে একটা আমরা গান শুনলে কেমন হয় নববর্ষকে? কারণ নববর্ষ মানেই আমরা গান, নববর্ষ মানে আমাদের সংস্কৃতি চর্চা থাকে। তো একটা খালি গলাই হোক, একটা গান আমরা শুনলে কেমন হয়? হ্যাঁ দাদা, অবশ্যই। আমি রবি ঠাকুরের একটা গান করছি, যেই গানটা ছাড়া যে কোনো নতুন বছর অসম্পূর্ণ, সেই গানটা করছি। আশা করি তোমরা সবাই ধরতে পেরেছো কোন গানটা করতে চলেছি। একদম।
এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসনিষ্ঠা শোভায়ে মুমুর সুরে দাও পুরায়ে, তাপসনিষ্ঠা শোভায়ে মুমুর সুরে দাও পুরায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। বাহ, বুঝলেন না? খুব সুন্দর, খুব সুন্দর অম্বালিকা, আসলে মন ভরে যায়। আর তুমি ঠিকই বলেছো একদম, যে এই গানটা ছাড়া নববর্ষ যেন শুরুই হয় না। এই গানটা যতক্ষণ না কানে বাজে ততক্ষণ যেন নতুন বছরটা আসেই না। আর ঠিক আজ তোমার কণ্ঠে শুনে খুব ভালো লাগলো, যদিও খালি গলায় গাইতে হলো তোমাকে। সপ্তদ্বীপের কাছে যাব। সপ্তদ্বীপ, অনেক আবৃত্তি, অনেক কবিতা পাঠ তোমার কণ্ঠে আমরা শুনি। আজ নতুন বছরকে, বর্ষবরণকে নিয়ে কোনো কিছু শোনাবে আমাদের, নাকি অন্য কিছু শোনাবে? সপ্তদ্বীপ, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। সপ্তদ্বীপ, হ্যাঁ সপ্তদ্বীপ, যেটা বলছিলাম, তুমি যে নতুন বছরের শুরুতে তোমার কণ্ঠে আমরা একটি কবিতা পাঠ বা আবৃত্তি তো শুনবো, কারণ সবসময় তোমার কণ্ঠে আমরা কবিতা শুনি, আবৃত্তি পাঠ শুনি। তো আজ কি শোনাচ্ছ আমাদের? অম্বালিকা বৈশাখকে, যে বৈশাখ মাস রয়েছে সেই মাসকে একটা অসাধারণ সঙ্গীত দিয়ে, যার ছবি আমার পেছনে রয়েছে তারই লেখা একটি গান দিয়ে শুরু করলো। আমি আসলে একটু উচ্চারণ করতে চাই যে আসলে এই নববর্ষ, এটা হচ্ছে বাংলা নববর্ষ। এই বাংলাকে ভালোবেসে একটা কবিতা লেখা হয়েছিল অনেক বছর আগে। এবং আমরা যতই বলি যে একটু আমেরিকা ঘুরতে যাব, আমরা যতই বলি লন্ডনে যাওয়া দরকার, আমরা যতই বলি প্যারিসে যাওয়া দরকার, একটু আইফেল টাওয়ারটার সামনে দাঁড়িয়ে এইভাবে ধরে ছবিটা তুললাম, আমরা যতই বলি লিনিং টাওয়ারটা একটু দেখতে যাব, আমরা যতই বলি গিজার যে পিরামিড রয়েছে দেখতে যাব, আমরা যতই বলি মিশরের যে মিউজিয়াম রয়েছে তা দেখতে যাব, আমরা যতই বলি ব্রাজিলের অ্যামাজন দেখতে যাব, আমরা যতই বলি চায়নার দ্য গ্রেট ওয়াল অফ চায়না দেখতে যাব, ততবার আমার কানে ওই কবিতাটা উচ্চারণ হয়। আচ্ছা। আবার আসিবে ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলা, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তোবা হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার ফিরব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। আমি এতটুকু শোনানোর আমি শুনিয়েছি কারণ আমার মনে হয় প্রথম লাইনটাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। একদম। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। আমি বারবার এই বাংলায় ফিরে আসতে চাই। একদম। দীপেন্দা, খুব সুন্দরভাবে তুমি বললে যে পৃথিবীর আমরা যে কোনো জায়গায় যাই না কেন, আজ এই মুঠোফোনের যুগে, এই ডিজিটাল যুগে, যেখানে গিয়েই আমি আমার সেলফি নিই না কেন, আমার সবুজ সবুজ ধানের ক্ষেতে যতক্ষণ না সেলফি নিচ্ছি, আমার মুঠোফোনটাই মনে হয় মানে অতৃপ্ত থেকে যাচ্ছে, এরকম মনে হয়। এবং সেটাই বোধহয় তুমি তোমার কথায় এবং তোমার আবৃত্তিতে ফুটিয়ে তুললে। বেশ, খুব সুন্দর। আর অনিকেত অবশ্যই আমাদের রাজ্যের এমন একজন তরুণ শিল্পী যে বাঁশি বাজাচ্ছে। বাঁশির সঙ্গে গ্রাম বাংলার, তো পল্লী বাংলার একটা খুব আত্মিক যোগাযোগ রয়েছে।
বাঁশি শুধু আমাদের অনেক কিছু মনে করায়। আমাদের এই ভারতবর্ষের যে নিজস্ব যে ইনস্ট্রুমেন্টসগুলো রয়েছে তার মধ্যে অন্যতম বাঁশি। তো অনিকেত কিছুদিন আগেই যে একটি আমরা দেখলাম অনিকেতের বাঁশি বাজানো, বিশেষ করে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে বসে অনিকেত একটি শ্যামা সঙ্গীতের বাঁশি বাজাচ্ছিলে। মন ধরে গেছে, মন জয় করে নিয়েছো তুমি অনেকেরই সেই তোমার সুরে। আজ অনিকেত, বাংলা নববর্ষকে যখন আমরা বরণ করার জন্য তৈরি, আর কিছুক্ষণের মধ্যে বর্ষ বিদায় দেব, নতুন বছরকে আমরা কাছে টেনে নেব, তুমি কি শোনাবে আমাদের বাঁশিতে আজ? নতুন বর্ষর মানেই যে আমাদের কাছের মানুষদেরকে ভালোবাসা এবং কাছের মানুষদেরকে মনে আগিয়ে রাখা। তো একটি গান করব, সেটি হচ্ছে তোমার হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। তো আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। এতটুকু শোনালাম। অসাধারণ, অসাধারণ অনিকেত, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি টিউন আমাদের শোনানোর জন্য। গানটাও ভীষণ জনপ্রিয় গান, আর তুমি বাজিয়েছ খুব সুন্দর, দারুণ। আর সেটাই বলি কারণ অনেকেই বলেন, অনেকের ধারণা আছে যে, বা অনেকে বিশ্বাস করেন যে ভায়োলিন সবচেয়ে করুণ সুর বাজায়, কিন্তু আমার আজও বিশ্বাস বাঁশির থেকে করুণ বোধহয় কোনো সুরই নেই। বাঁশিতে যে সুর উঠে সেটা সবচেয়ে করুণ সুর। আসবো আবার তোমাদের আরো পরিবেশনা শুনবো, আমরা বাঁশিও শুনবো অনেকের তোমার কাছে। তো অম্বালিকার কাছে আবার ফিরে যাই। অম্বালিকা, নববর্ষ কিভাবে পালন করবে বলে প্ল্যান করেছো আগামীকাল? আর পাশাপাশি আরেকটা প্রশ্ন জুড়ে দিই যে, বলা হয় নববর্ষ পালনে আজকের প্রজন্ম নিজেদের কৃষ্টি সংস্কৃতি থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে, সেটা তোমরা বিশ্বাস করো কিনা? প্রশ্নটা করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কেননা এই বছরের নতুন মানে এই বছরটা যে শুরু করতে যাচ্ছি, অর্থাৎ আগামীকাল থেকে তো নতুন বছর শুরু করবো আমরা। তো প্রতি বছর নতুন বছরের দিনটা যখন আসে এক এক রকম ভাবে শুরু করি, কিন্তু এই বছরটা ভীষণ ভাবে বিশেষ, স্পেশাল। কারণ দর্শক বন্ধুরা সবাই জানেন যে আমাদের সংস্কৃতি হাট হয়েছে, তো সেই হাটেই আমরা নতুন বছর উদযাপন করব, এবং সেটা নিয়ে আমাদের মধ্যে নানান রকম প্রস্তুতি রয়েছে, জল্পনা কল্পনা রয়েছে। আর হাটে কাল বিশেষ কিছু উপস্থাপনা হতে চলেছে, তো সেই নিয়ে আমরা ভীষণভাবে এক্সাইটেড। আর আরো একটা প্রশ্ন যেটা তুমি করলে, যেটা হচ্ছে নতুন বছরে
আজকালকার দিনের ছেলে মেয়েরা কৃষ্টি সংস্কৃতি থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, এটার সঙ্গে আমি একমত, কারণ এটা হচ্ছে। তো সেটার জন্যই আমরা চেষ্টা করছি আবারও বাংলা সংস্কৃতির দিকে টেনে আনতে। বাংলা সংস্কৃতিকে ভালোবাসা তার মানে এই নয় পাশ্চাত্য সংস্কৃতির প্রতি আমাদের কোনো আহ আহ, রাগ রয়েছে বা কোনো ক্ষোভ রয়েছে, এই জিনিসটা একেবারেই নয়। কিন্তু আমরা ওই যেটা প্রথমে বললাম যে আমাদের রুট যেটা, আমরা আমাদের বীজটা, সেটাকে আগে চিনতে হবে এবং সেটা সবার চেনা উচিত। আর সেটাকে চেনে না বলেই আজকালকার দিনের ছেলেমেয়েরা এই কৃষ্টি সংস্কৃতি থেকে দূরে চলে যাচ্ছে। সেটা আমার একান্ত ব্যক্তিগত মতামত অবশ্যই। এবং যখন জানবে, যখন চিনবে, যখন আহ দেখবে মাইকেল মধুসূদন দত্তের কথা টানতে হয়, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। এই রতন যখন সবাই চিনবে, যখন সবাই দেখবে, তখন কাউকে আর বিশেষভাবে টানতে হবে না, তখন এমনিতেই বাংলায় থাকবে, এমনিতেই সংস্কৃতি মনস্ক হবে, এমনিতেই সংস্কৃতি চর্চা করবে। এবং সেই জায়গাগুলোতে একটা বিশেষ ভূমিকা পালন করে একজন সন্তানের মা বাবা, সেটা আমি মনে করি। দিবেন না? একদম খুব সুন্দর তুমি বললে, এবং তুমি যেখানে শেষ করলে যে বিশেষ ভূমিকা পালন করে গুরুজনরা, বিশেষ করে মা বাবা, সেখান থেকে আমি সপ্তদ্বীপের কাছে যেতে চাইবো। সপ্তদ্বীপ, প্রথম কথা, তোমার কি প্ল্যান আগামীকালকের জন্যে? সারাদিন কি করছো? নতুন বছরকে কিভাবে বরণ করবে? পাশাপাশি এই যে বলা হয় যে একটা গেল গেল রব উঠছে, যে আমাদের যে আজকের যে প্রজন্ম, তরুণ প্রজন্ম, আগামীর ভবিষ্যৎ যারা, তারা আমাদের নিজস্ব সংস্কৃতিটাকে ভুলে যেতে বসেছে এবং তাকে বিদায় দিয়ে পাশ্চাত্য সংস্কৃতি বা অন্যদের সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছে এবং নিজের শেকড়টাকে ভুলে যেতে বসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাতে আমরা গুরুজনেরা বা পরিবারে যারা সিনিয়ররা রয়েছে, পিতামাতা সহ অন্যান্য যারা রয়েছে, তারা কতটুকু দায়ী এর জন্য? প্রথম প্রশ্নটা খুব আনন্দের। প্রথম প্রশ্নটা যদি আমি মানে প্রথম প্রশ্নটা আমি উত্তর দিতে আমি খুব আনন্দিত। এটার কারণ হচ্ছে গিয়ে অম্বালিকা যেটা বললো, আহ সাপ্তাহিক সংস্কৃতি হাট প্রতি রবিবারের আমার একটাই ঠিকানা। রবিবারে যখন আমার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস, চল আমরা একটু আড্ডা মারি বসে, আমি বললাম একটা কাজ কর, আমি বারবারই বলি একটা কাজ কর, সংস্কৃতি হাট চলে আয়। প্রথম এক দুদিন ওদের মধ্যে একটা অনীহা ছিল, সংস্কৃতি হাট আবার কোথায়। বাট কিন্তু কদিন পর যখন ওরা বিভিন্ন নিউজ চ্যানেল বা আমাদের ফেসবুক পেজে দেখতে পেলো সংস্কৃতি হাটে এমন কিছু কর্মকাণ্ড হচ্ছে, ওই বন্ধুদের আড্ডা ক্ষেত্র হয়ে গেছে সেই সংস্কৃতি হাট। আমরা কোনো না কোনো জায়গায় আমরা মিলিত হই, একটু কথা বলি এবং বিভিন্ন অনুষ্ঠান আমরা উদযাপন করি। আগামীকাল তো বিশেষ রবিবার, আগামীকাল সংস্কৃতি হাটে যাচ্ছি, গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করছি। বাড়িতে কিছু রান্না হচ্ছে না, প্রতিবার বাড়িতেই রান্না হয়। এবছর মাকে বলেছি বাড়িতে কোনো রান্না হবে না, সবটাই ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। এবং ওখানে শুনলাম যে এবার নাকি চড়ক মেলার মতো একটা বিশেষ কিছু আয়োজন হচ্ছে, গাজন টাজন হচ্ছে। ভাবলাম যে না, আহ বাড়িতে নয়, প্রতি রবিবারের মতো চলে যাব, পুরো পরিবার নিয়ে আমি ওখানে চলে যাচ্ছি। আমরা দুটো গাড়ি, আমি দীপেনদাকে, আমরা দুটো গাড়ি ভাড়া করেছি, হ্যাঁ। চলে যাব ওখানে। বাস সার্ভিস রয়েছে, তবু আমাদের পরিবারটা বিশেষ বিশাল বড় তাই। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এই যে বললে তুমি, খুব সুন্দর একটা প্রশ্ন। গতদিন একটা লাইভে আমি এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে কি হয় এখনকার দিনের মা বাবারা তাদের ছেলে মেয়েদেরকে অনুষ্ঠানে নিয়ে যায়, সাংস্কৃতিক অনুষ্ঠানে। ছোটবেলা থেকে তাদেরকে গান, নাচ, আবৃত্তি বা অন্যান্য যা সাংস্কৃতিক কর্মকাণ্ড রয়েছে তার সঙ্গে পরিচয় করে। কিন্তু পরিচয় করিয়েই মনে করে যে, আমি তাদের দোষ দিচ্ছি না, আমি ঘটনাটা বলছি আসলে কি হচ্ছে। পরিচয় করানোর পরেই তারা মনে করে যে সংস্কৃতির সঙ্গে তাদের একেবারেই পরিচয় হয়ে গেছে, শেষ। এখন তারা কি করে, তাদের বাচ্চারা যখন একটু গান, নাচ, আবৃত্তি কিছু শেখে, নাটক যা শেখে, শেখানোর পর একদম নিয়ে যায় মঞ্চে। অনুষ্ঠান কেন্দ্রিক একটা সভ্যতা তৈরি হয়েছে। মঞ্চে নিয়ে যাওয়ার পর তাদের পারফরমেন্স শেষ হলো, তাদের নিয়ে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসে। তাহলে শিখলো কি? তাদের ছেলে মেয়েরা শিখলো কি? আমার তো মনে হয় না যে ওই 5-6 মিনিট যখন মঞ্চে থাকছে, মঞ্চে থেকে বেরিয়ে ওরা চলে আসে এবং অনুষ্ঠান মঞ্চে ওঠার 5-6 মিনিট আগেই আসছে ওরা।
ইভেন আমি গত একটা অনুষ্ঠানে দেখতে পেলাম অনুষ্ঠান আধা ঘন্টা পিছিয়ে গেছে ওই বাচ্চারা আসেনি বলে। আচ্ছা, এসেছে, পারফর্ম করেছে, সুন্দর বেরিয়ে গেছে। আমি দেখলাম যে অনুষ্ঠানে যারা অতিথিরা ছিলেন ওরা বসে রয়েছে, বাচ্চারা পারফরমেন্স করে বেরিয়ে গেছে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং অভিভাবকদের এইখানেই দায়িত্ব যে বাচ্চাদেরকে পড়াশোনার ফাঁকে ফাঁকে ওইসব অনুষ্ঠানে নিয়ে যেতে হবে, বসে তাদের দেখাতে হবে। হাততালি, করতালি যেটাকে বলি, করতালি বাজানো শেখাতে হবে। এটা হচ্ছে গিয়ে মূল। আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে এই জিনিসটা দিয়ে যেতে না পারি, তাহলে আমি মনে করি এই সংস্কৃতি আর টিকে থাকবে না। বারবার ওই হারকিউলিসের এক্সাম্পলটা বলি, যে ওই অ্যাটলাস যখন মাটি থেকে পাটা তুলেছে, হারকিউলিস তার গলা চিপে ধরেছে, মেরে ফেলেছে। বাচ্চাদেরকে সেই অ্যাটলাসের মতো হতে দেবেন না, বাঁচিয়ে নি, তুলুন, ও তাদের পাটা যেন মাটিতে থাকে, মাটিতে থেকে তারা যেন সংস্কৃতি চর্চা করে, শুদ্ধ সংস্কৃতিটাকে মনে রাখে। তার সঙ্গে সঙ্গে অভিভাবকদের, বাবা মাদের, তাদের যারা গুরুজনরা রয়েছে বাচ্চাদের, তাদের কি বলবো, আপনারাও আসুন, মিলিত হই, একটা নতুন পৃথিবী গড়ি। জীবেনদা, খুব সুন্দর। আমি একদম মুগ্ধ হয়ে শুনছিলাম সপ্তদীপ তোমার কথা। এত সুন্দরভাবে এই বয়সে তুমি এত সুন্দরভাবে এই ব্যাখ্যাগুলো করছিলে। আর এই যে আমরা গুরুজনরা কি শেখাতে পারি ছোটদের, আগামী প্রজন্মকে, আর সেটা তুমি যেভাবে বললে সত্যি ভাববার বিষয় রয়েছে। আমরা কি দিচ্ছি আমাদের সন্তানদের? শুধু এই যে 5 মিনিটের একটা নাচ বা একটা গান শেখানোর জন্যে আমরা সারাদিন টিউশনে নিয়ে দৌড়চ্ছি, প্রাইভেট টিউটারদের কাছে নিয়ে দৌড়চ্ছি, নাচ গান আর্ট শেখাচ্ছি, কিন্তু শেষ বেলায় এসে আমার ছেলেটা বা আমার মেয়েটা বাংলায় দুটো কথা বলতে পারছে না, বা আমার সংস্কৃতির সঙ্গে তার কোনো যোগসূত্র নেই। সে শুধু সেই টেপ রেকর্ডারে গান চালিয়ে নাচ করছে, নয়তো ধরাবাঁধা কিছু গান রয়েছে সেগুলো সে গান করছে। শুধু কি এটাই কি সংস্কৃতি? এবং এটা করেই কি আমি আমার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারবো? সেটা একটা বিরাট বড় একটা প্রশ্ন থেকেই যায় সেই জায়গায় দাঁড়িয়ে। এবং নতুন করে ভাববার সময় এসছে, এবং যেভাবে তুমি ভাবছো সেভাবে আমাদের নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম কতটা ভাবছে সেটা নিয়ে কিন্তু আমরা অনেকেই একটা সংশয় প্রকাশ করি। অনিকেত রয়েছে আমাদের সঙ্গে, আরো ছোট বয়সে। অনিকেত, বাসি তো তোমার শুনবই, কিন্তু তার আগে এই যে আগামীকালকে তোমার প্ল্যানিং কি সেটা শুনবো। পাশাপাশি তোমার কি মনে হয় যে তোমার আশপাশে যে তোমার যা বন্ধু বান্ধব যারা রয়েছে, একই সমবয়সী যারা রয়েছে, আমাদের সংস্কৃতিটাকে, এই যে বাংলা সংস্কৃতিটাকে তারা কি ধরে রাখতে পারছে? থ্যাংক ইউ আঙ্কেল এই প্রশ্নটা করার জন্য। তো প্রতি রবিবার তো আমার একই প্ল্যান থাকে, যেমন সত্যজিৎদা বললো, আমি আমাদের সংস্কৃতি হাটে থাকি। আমি সকাল থেকে বিকাল অব্দি ওখানেই থাকি, বাঁশি বাজাই এবং ওখানে বিভিন্ন ধরনের খাবার থাকে, ওটা সবকিছু টেস্ট করি এবং আনন্দ করি। তা আমি সবাইকে বলবো যে আমাদের সাপ্তাহিক সংস্কৃতি হাটে আসার জন্য এবং উপভোগ করার জন্য। আর আরেকটি প্রশ্ন যে তুমি করলে, আমি কিছুদিন আগে আমাদের সাপ্তাহিক সংস্কৃতি হাটে ছিলাম এবং একটি প্রশ্ন আমার কানে এসেছিল। একটি ছোট বাচ্চা প্রশ্ন করেছিল যে, মা দেখো ওই যে ডান্স করছে, দেখো মাথার মধ্যে কি একটা নিয়ে ডান্স করছে। তা আমি মাটা, ওই যে মাটা ছিল, মাটাও কিছু বললো না, বললো যে এমনি করছে, কিছু একটা করছে। তা আমি ওই জায়গাটাতে আমি মনে হলো যে না, অ্যাকচুয়ালি তো ওদের তো নামটা জানা নেই, নামটা জানা দরকার, যে কি করছে, ঠিক আছে, জিনিসটা জানা দরকার। কিন্তু তা আমি তো কাউকেই দোষী জানাচ্ছি না, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যে ওরা যখন বাচ্চারা যখন প্রশ্ন করেছিল, তখন যে কোনো এখানে বড়জন ছিল, জিজ্ঞেস করা দরকার ছিল যে আঙ্কেল ওটা কি, বা ও যে ওর যে মা ছিল ওদেরকে একটু জিজ্ঞেস করা দরকার ছিল জিনিসটা কি, মানে নামটা জানা থাকলে অ্যাকচুয়ালি ভালো ছিল। আর এখনের তো যে জিনিসটা হলো যে সবাই একটু অন্য দিকে চলে যাচ্ছে, যে বলে না হিন্দি গান শুনি, একটু না বলে একটু ডিজে যাই, একটু ওখানে যাই ওখানে যাই। কিন্তু মানে অ্যাকচুয়ালি যে যে বাংলা সংস্কৃতির যে জিনিসটা আছে সেই জিনিসটাকে কেউ এখন মানে সেই পরিচর্যা করছে না। তো আমি আমার সমবয়সী যতজনই আছে, তো সবাইকে আমি একটা জিনিসই বলবো যে সবাই প্রতি রবিবার আমাদের বাংলা সাপ্তাহিক সংস্কৃতি হাটে আসো এবং এখানে আনন্দ উপভোগ করো এবং সবকিছু দেখো, এখানে কি কি হচ্ছে সবকিছুর নাম জানো এবং আমাদের সঙ্গে একমত হয়ে যাও। ধন্যবাদ আঙ্কেল। একদম। অনেকে আবার ফিরে যখন আসবো তখন তোমার কাছে আবার একটি সুর শুনবো, বাঁশির সুর, যা শোনাবে তুমি তৈরি থাকো। কিন্তু তার আগে অম্বালিকার কাছে আবার যাই। অম্বালিকা, নতুন বছরের তোমার কি সংকল্প রয়েছে? মানে নতুন বছরে তোমার আশেপাশে তুমি কি নতুন দেখতে চাইবে?
নিজের মধ্যে কি পরিবর্তন আনতে চাইবে। পাশাপাশি যদি তোমাকে বর দেওয়া হয় যে তুমি যা চাইবে তাই হবে, নতুন বছরে তুমি সমাজের কি পাল্টে ফেলতে চাইবে? আমি সঠিক শুনলাম কিনা, আমি শুনেছি আমাকে যদি কোনো বর দেওয়া হয় তাহলে আমি নতুন বছরে সমাজে কি পাল্টে ফেলতে চাইবো, তাই তো? এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন আচ্ছা। ছিল নতুন বছরের সংকল্প কি তোমার, আচ্ছা আর নতুন বছরে তুমি সংকল্পের পাশাপাশি আশেপাশে নতুন কি দেখতে চাইবে। আচ্ছা, নতুন বছরে সংকল্প যদি বলি, প্রতি বছরই কিছু না কিছু সংকল্প নিই, আহ, চেষ্টা করে পালন করার। কিছুটা হয়তো করতে পারি, কিছুটা করতে পারি না। সংকল্প নেব যে নিজেকে আরো ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠা করব। এবং আমাদের চারিদিকে না অনেক রকম নেগেটিভিটি ছড়িয়ে থাকে, এবং সবকিছু সব, আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি সমস্ত খারাপ কিছুর পেছনে একটা ভালো জিনিস থাকে। আমি চেষ্টা করব এই নতুন বছরে অনেক খারাপ কিছু হবে, হতেই হবে, কারণ খারাপের পরে ভালো আসে, ভালোর পরে আবার খারাপ যায়। তো সেই সমস্ত কিছু থেকে আমি ভালোটাকে আহরণ করতে চেষ্টা করব। এবং আমি যখন আমার চারিপাশে দেখব যে কোনো কিছু ভুল হচ্ছে, তখন দায়িত্ব না এড়িয়ে আমি চেষ্টা করব একজন নাগরিক হিসেবে, দেশের একজন নাগরিক হিসেবে সেই দায়িত্ব পালন করার। এবং আমার চোখে যেটা ভুল হবে তাকে আমি শুধরে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই দায়িত্ব না এড়িয়ে। কারণ রাস্তাঘাটে অনেককে আমরা দেখি, অনেক সময় ছোট বাচ্চাদেরও দেখি কোনো একটা ধরো ভুল করছে, আরে থাক বলে কি হবে, আরেকজনের বাচ্চা। এই জিনিসটা থেকে আমরা যদি বেরিয়ে আসি, আমরা যদি একে অন্যের ভালো করতে পারি, তাহলেই একমাত্র আমরা সুস্থ সমাজ গঠন করতে পারবো। সেটা আমার ব্যক্তিগত অভিমত। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নতুন বছরে চারিপাশে নতুন কি দেখতে চাই। আসলে নতুনকে দেখতে চাই ঠিকই, কিন্তু পুরাতনকে ভুলে নয়। কারণ পুরাতন আমাদের ইতিহাস আমাদের শেখায়, নতুন করতে আমাদের শেখায়, নতুনকে আরো ভালোভাবে গঠন করতে আমাদেরকে শেখায়। তাই যা কিছু দেখছি পুরাতন, সমস্ত কিছুকে চাইবো সেগুলো যেন আরেকটু ভালোভাবে আপগ্রেডেশন হয়ে নতুন হয়। তো সেই অর্থে নতুন বছরে নতুন কিছু দেখবো এমন কিছু আপাতত ভাবছি না। আহ যা কিছু রয়েছে সেগুলোকে আরেকটু ভালোভাবে দেখতে চাই। এবার 3 নম্বর যেটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাকে যদি বর দেওয়া হয় সমাজের আমি কি পাল্টাবো। এইখানে আমার দুটো কথা আছে। এক হচ্ছে আমি মানুষকে প্রকৃত শিক্ষিত বানাতে চাইবো, শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় নয়, শুধুমাত্র পরীক্ষা পাশ করে নয়। আমি প্রকৃত অর্থে শিক্ষিত করতে চাইবো। এবং শিক্ষা বলতে আমাদের আহ সামাজিক শিক্ষা, আমাদের মানসিক শিক্ষা, আমাদের চারিত্রিক শিক্ষা, সমস্ত কিছু আসে। এই সমস্ত কিছু দিয়ে সবাইকে শিক্ষিত করব। আর দ্বিতীয়ত যেটা করব সেটা হচ্ছে আমাদের সমাজ এখনো কিছু কিছু জায়গায় কুসংস্কার আচ্ছন্ন। এবার আমি যদি বলি যে কুসংস্কার কোন কোন জায়গায় রয়েছে, যেমন ধরো দীপেনদা, যখন আমাদের বসন্ত হয়, পক্স হয়, আমাদের শরীরে প্রচুর প্রোটিন লস হয়। আগেকার দিনের কিছু নিয়ম ছিল, তখন শুক্তো খেতে দিত, একেবারে ওই পাতলা খাবার খেতে দিত। কিন্তু এখনকার দিনে ডাক্তাররা কিন্তু বলেন যেহেতু প্রোটিন লস হয়, সেহেতু বেশি করে মাংস খাবার জন্য, প্রোটিন জাতীয় খাবার বেশি করে খাবার জন্য। কিন্তু এখনো কিন্তু আমরা দেখি কারোর পক্স হলে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তারা কিন্তু সেই অন্ধ কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারছেন না। তারা কিন্তু সেই শুক্তো খাওয়াচ্ছেন, সেই নিম পাতার ডাল দিয়ে হয়তো বা মালিশ করে দিচ্ছেন, হাওয়া করে দিচ্ছেন। এই সব জিনিসগুলো এখনো আমাদের মধ্যে রয়ে গেছে। আমাদের সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি যদি বর পাই তাহলে আমি এইটা চেষ্টা করব যেন সমাজ কুসংস্কার মুক্ত হয়। দিবেন না? ঠিক।
খুব সুন্দর। তবে একটা জিনিস, তুমি একটা বর চাইলে তুমি দুটো চাইবে, সেটাই কিন্তু প্রমাণিত হলো। আবার এই মুহূর্তে সপ্তদ্বীপ রয়েছে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। সপ্তদ্বীপ, নতুন বছরের সংকল্প তুমি কি নিয়েছো, আর যদি কিছু নিয়ে থাকো, পাশাপাশি নতুন বছরে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, তোমার আশেপাশে যারা রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য কি কাজ তুমি করতে চাইবে? যেটা নিয়েছি, আমি আমার ছাত্রদের ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান এই তিনটে বিষয় নিয়ে আমি পড়াই। কিন্তু আমি ভাবছি এই অনুষ্ঠানটির পর আমি আমার ছাত্রদের, যেটা আমি সংকল্প করেছি ভাবতে ভাবতে, অম্বালিকার কথা শুনতে শুনতে, এটা হচ্ছে কি, প্রতিদিন যখন ওরা আমার বাড়িতে আসবে বা প্রতিদিন যখন ওদের সঙ্গে দেখা হবে বা স্কুলে গিয়ে ওদের সঙ্গে দেখা হবে, তাদের প্রত্যেককে ক্লাসের থেকে একটা করে বাংলা শব্দ শেখাবো। বেশ। কারণ খুব দুঃখ হয় যখন ওরা বলে, স্যার, এই এই বাংলা শব্দটা যে বললে এটার অর্থ কি?" বাঙালি হিসেবে তখন আমার খুব, সত্যি খুব কষ্ট হয় আসলে। ঠিক। ওকে। এবং হ্যাঁ, বলো। এবং দ্বিতীয় কথা যেটা বললে যে কি দেখতে চাইছি, এটা হচ্ছে কি, আমি দেখতে চাইছি যে আহ, সংকল্প না ঠিক, আমি আম, এটা দেখতে চাইছি, এটা হচ্ছে গিয়ে, আমি যদি প্রশ্নটা ঠিক ধরে থাকি, এটা হচ্ছে কি, আমি দেখতে চাইছি প্রতিটি প্রেক্ষাগৃহে সমাজটাকে, প্রতিটি প্রেক্ষাগৃহে হল ভর্তি, প্রেক্ষাগৃহ ভর্তি যেন অডিয়েন্স থাকে। হ্যাঁ, কারণ যদি অডিয়েন্স না থাকে শিল্পী সত্তা থাকবে না। আর যদি অডিয়েন্সের আসনে যদি আপনারা না থাকেন, যদি আপনাদের ছেলেমেয়েরা না থাকে, তখন আমি মনে করব যে হয়তো সেদিনই শেষ হবে। আস্তে 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 সংস্কৃতিটা মুছে যাবে। আপনার ছেলে বা আপনার মেয়ে হয়তো শিল্পী হবে, কিন্তু নামে, অন্তর থেকে না। ওকে, খুব সুন্দর। সপ্তদ্বীপ, আসলে এই ভাবনাগুলো এভাবে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম এভাবে ভাবছে, এটা ভাবতে শুনতেও ভালো লাগছে আমাদের। আর অনিকেত রয়েছে। অনিকেত, ছোট্ট করে অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, আর তোমার কাছে জানতে চাইবো তোমার সংকল্প কি, আর পাশাপাশি তোমার কথার পরে তোমার বাঁশির একটা শেষ সুর শুনতে চাইবো আমরা। দেখতে পাচ্ছি যে আমাদের যে রুটটা রয়েছে হুম। সেটা এখনের যে জেনারেশনটা রয়েছে ওটা ভুলে যাচ্ছে। তো আমি হ্যালো, ও, হ্যাঁ অনিকেত, শুনতে পাচ্ছি তোমাকে। হ্যাঁ, হ্যাঁ বলো। আমার যতজন বন্ধু বান্ধবরা রয়েছে, তো সবার সাথে যখন আমি আড্ডা মারি এবং আমার বাড়িতে সবাই আসে ঘুরতে, আমি যখন ওদের বাড়িতে যাই, হুম। তো ওরা খালি একটা জিনিসই প্রশ্ন করে, যে তুই যে বাজাস, গান টান যে বাজাস, তুই এই খালি বাংলা গান বাজাস, হুম। খালি এটা বাজাস, তুই হিন্দি গান বাজাস না কেন, বা তুই একটু রক টাইপ গান বাজাস না কেন? আমি বলি যে আমি ওটাও বাজাই, সবকিছুই বাজাই, বাট আমি যে জিনিসটা থেকে শিখেছি, যে আমি প্রথম যে জিনিসটা শিখেছি সেটা যদি আমি ভুলে যাই তাহলে কিভাবে ভুলবো? তা আমি সবসময় চেষ্টা করি যে আমার যে রুটটা রয়েছে সেটাকে আমি আটকে ধরার জন্য, কারণ ওটা যদি আমি ভুলে যাই তাহলে আর আমার কিছু হবে না। তা আমি আমার বন্ধু বান্ধবদেরকে সব একটাই কথা বলি, যে তোমরা প্রথম যেটা দিয়ে শুরু করেছো সেটাকে তোমরা ধরে রাখতে চেষ্টা করো, এবং নতুন জিনিস করতে পারবে, কিন্তু যে জিনিসটা আহ, তোমাদের রুট এটাকে তোমরা ধরে রাখো। বাহ, ধন্যবাদ আঙ্কেল। খুব সুন্দর, খুব সুন্দর। অনিকেত, একটা সুর শুনবো তোমার বাড়িতে যেতে যেতে, খুব বেশি সময় নেই আমাদের হাতে। তারপর সবার সেটাই সেটাই। বার্তা কি থাকবে, দর্শক বন্ধুদের জন্য নববর্ষের বার্তা কি থাকবে সেটা শুনবো শেষ করার আগে। তা আমি এখন আমার হাত বান্ধবী, পা বান্ধবী, মন বান্ধবী কেমনে গানটা করবো। দারুণ, দারুণ।
খুব সুন্দর অনেকে, যতই প্রশংসা করি কম হবে মনে হচ্ছে, কিন্তু সময় ফুরিয়ে গেছে, না হলে আজ আরো অনেক শুনতাম তোমার কাছে। তবে যেতে যেতে 1 মিনিট সময় আমার হাতে আছে এই মুহূর্তে। আমরা সবার কাছে, তোমাদের সবার কাছে, অম্বালিকা, সপ্তদ্বীপ এবং অনিকেত, সবার কাছে শুভেচ্ছা কি জানাবে দর্শক বন্ধুদের? নববর্ষের শুভেচ্ছা ছোট্ট করে একদম। অম্বালিকা প্রথম। সকল কর্মী, বিজ্ঞাপনদাতা সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এবং যারা দেখছেন, যারা দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছেন, তাদের সবার উদ্দেশ্যে বলবো, নতুন বছর, নতুন আশা, নতুন আলো, নতুন আকাঙ্ক্ষা, নতুন উদ্দীপনা নিয়ে শুরু করুন এবং চেষ্টা করুন নিজের সবগুলো স্বপ্ন পূরণ করতে এবং নিজেকে ভালো রাখতে চেষ্টা করুন। গানে গানে থাকুন, কবিতায় থাকুন, সংস্কৃতিতে থাকুন, কাজে থাকুন, নিজেকে নিয়োজিত করে দিন সমাজ সেবামূলক কাজে এবং এমন কাজ করুন যেগুলো আপনাকে ভালো রাখবে। এটাই বলবো। অসংখ্য ধন্যবাদ অম্বালিকা তোমাকে। সপ্তদ্বীপ। সকলকে বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তার পাশাপাশি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে অন্তর থেকে আপনার চেতনাটাকে জাগাতে হবে। আপনার চেতনাটাকে জাগিয়ে আমি থেকে বেরিয়ে আসতে হবে। রবীন্দ্রনাথ বলেছেন, একা মানুষ ভয়ঙ্কর নিরর্থক, কারণ কেননা একার মধ্যে ঐক্য নেই, বহুকে নিয়ে যে এক, সেই হলো সত্য এক। রবি ঠাকুরের ছবি আমার পেছনে রয়েছে, এই কথাটি আপনারা মনে রাখবেন। সবাই ভালো থাকবেন, এই বছরটা আপনাদের ভালো কাটুক। ধন্যবাদ সপ্তদ্বীপ তোমাকে। অনিকেত, তোমার শুভেচ্ছা বার্তা কি থাকবে সবার জন্য? প্রথমত আঙ্কেল তোমাকে নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ। আমার সিনে প্রস্তুত অম্বালিকা দিদি এবং সপ্তদ্বীপ দাদাকে নববর্ষের শুভেচ্ছা এবং ভ্যানগার্ডের সকল কর্মীদের আমার নতুন বছরের শুভেচ্ছা এবং যারা যারা দেখছেন এই লাইভটাকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ, শুভেচ্ছা তোমাকেও অনিকেত। অসংখ্য ধন্যবাদ অম্বালিকা, সপ্তদ্বীপ এবং অনিকেত, তোমাদের তিনজনকে। আজ খুব সুন্দর আমরা এই আড্ডায় ছিলাম, নববর্ষের আড্ডায়। আশা করি নতুন বছরটা তোমাদেরও খুব ভালো কাটবে। দর্শক বন্ধুরা, নববর্ষ পালনের ধরন যেমনই হোক না কেন, পয়লা বৈশাখ মানেই বাঙালির এক ভিন্ন আবেগ। পয়লা বৈশাখ মানেই শুভেচ্ছা বিনিময়, পয়লা বৈশাখ মানেই ধনী গরিব নির্বিশেষে নতুন বছরের পথ চলার শুভকামনা। তাই নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের, বিজ্ঞাপনদাতাদের নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই। নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক, আনন্দে উল্লাসে কাটুক। আর দেশ দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য নববর্ষে আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।